আমি জানি না এটা নিয়ে আমি কথা বলবো কোনোদিন, এটাই আমার স্বপ্নের অতীত। কেমন আছো বই পোকা বন্ধুরা? ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। অনেকদিন পরে তোমাদের সাথে আড্ডা দেওয়ার টাইম হচ্ছে। এতদিন আমার সেমিস্টার চলছিল, আমার 4th সেমিস্টার চলছিল মাস্টার্সের, আর সেটা নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম। আর সিলেবাসের কিছু বই, টেক্সট কিছু আমাকে পড়তে হয়েছে এবং সিলেবাস রিলেটেড কিছু বই পড়তে হয়েছে। যদিও লিটারেচার স্টুডেন্ট হওয়ার বেস্ট এক্সপিরিয়েন্স হলো যে সিলেবাসের বইও পড়তে ভালো লাগে। আর সেরকমই কয়েকটা বই রয়েছে এই লিস্টে, এবং সেই বইগুলো এতটাই এন্টারটেনিং আমার মনে হয় তোমাদের খারাপ লাগবে না। আর তোমরা যারা ভাবছো যে এগুলো সিলেবাসের বই, তাহলে আমি কেন সবার সাথে ডিসকাস করছি, তাহলে বলবো যে এই বইগুলো এতটাই ইন্টারেস্টিং, এতটাই ইন্ট্রিগিং যে আমার মনে হয় সবারই এই বইগুলো পড়া দরকার। এবং আমি খুব লাকি যে আমি সিলেবাসের থ্রু দিয়ে এই বইগুলোর সাথে পরিচিত হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে সেই পরিচয়টুকু আমার মধ্যেই সীমাবদ্ধ রাখবো। তোমাদের সবার সাথে কিন্তু আমি শেয়ার করে নিতে চাই এই বইগুলো, কারণ এগুলো সত্যি দুর্দান্ত বই। তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেরি না করে আমি আজকের ভিডিও শুরু করছি। পড়ার অনেক চাপ থাকার জন্য আমি খুব বেশি বই পড়তে পারিনি, মাত্র 6টা বই পড়তে পেরেছি। আর মিলিয়ে মিশে খুবই একটা খিচুড়ি লিস্ট হয়েছে আমার এখানে। কোনো বইয়ের সাথে কোনো বইয়ের কোনো মিল নেই। কিন্তু যদিও আমি কম বই পড়েছি, একটা বই সবচেয়ে বড় ছিল এবং যেটা শেষ করতে আমার সবচেয়ে বেশি স্ট্রাগল হয়েছে, তো সেটা নিয়েও কথা হবে। এছাড়াও আরও কয়েকটা ইন্টারেস্টিং বই রয়েছে যেগুলো নিয়ে আমি এখন কথা বলবো। ফার্স্ট তোমাদের একটা ইন্টারেস্টিং বই দেখাই, সেটা হচ্ছে এইটা, সংগতি বামার। সংগতি মিনিং হচ্ছে ইভেন্টস, এবং এই বইটা লিখেছেন একজন তামিল অথর, লেখিকা একজন তামিল অথর, এবং এটা ট্রান্সলেটেড ওয়ার্ক। আর বামা যিনি রাইটার, বামা বিলং করেন একটা তামিল কমিউনিটি থেকে, এবং লেখিকা তার জীবনে চারপাশে তার কাস্টের মানুষদের সাথে যারা মার্জিনালাইজ, যারা দলিত হিসেবে ইন্ডিয়াতে ট্রিটেড হয়, এবং যাদের অনেক কিছু অবস্ট্রাকলসের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক রকমের কাস্ট সিস্টেমের যে টক্সিক দিকগুলো রয়েছে, সবচেয়ে খারাপ নির্মম দিকগুলো রয়েছে, সেগুলো নিয়ে তার বেড়ে ওঠা, তার চারপাশে দেখা সেই এক্সপিরিয়েন্সগুলো তিনি ভাগ করে নিয়েছেন। তো এটার মধ্যে প্রতিটা চ্যাপ্টারে একটা করে ঘটনা, তার পরিবারের মানুষ হোক, তার চারপাশের মেয়েদের জীবন নিয়ে হোক, মূলত একজন নারী হিসেবে, একজন দলিত নারী হিসেবে একটা পার্সপেক্টিভ এই রাইটার আমাদের দিচ্ছেন। এবং এটা এতটাই একটা আই ওপেনিং, এতটাই হার্ড হিটিং একটা লেখা। আমি কোনো আইডিয়া ছিল না যখন আমি শুরু করি লেখাটা যে কীরকম ধরনের স্ট্রাকচারে এই লেখাটা লেখা। এবং যেহেতু এটা আমার স্পেশাল পেপার, যেটা আমি দলিত লিটারেচারের ওপরে নিয়েছি, সেইটার পার্ট, এবং আমি সিলেবাসের অংশ হিসেবে পড়তে শুরু করি, কিন্তু একবার যখন আমি এটাই মানে ইনভেস্ট করি নিজেকে, এতটা বেশি মুভড আমি কোনো লেখাতে হইনি ইদানিংকালে। এবং প্রতিটা লেখাই কিন্তু বাস্তব, এবং এটা কিছুটা ফিকশনাল, কিন্তু তার মানে এটা না যে এই ঘটনাগুলো কাল্পনিক। হয়তো নাম, স্থান, কিছু জায়গা পাল্টানো হয়েছে, কিন্তু যে ঘটনাগুলো লেখিকা বর্ণনা করেছেন সেই ঘটনাগুলো কিন্তু বাস্তব ঘটনা। এবং প্রতিনিয়ত এখনো দলিত সম্প্রদায়ের মানুষরা এই ঘটনাগুলোর সম্মুখীন হয়, এই ধরনের অত্যাচারের সম্মুখীন হয়, এবং বিশেষভাবে মহিলারা। এবং তারা দুইভাবেই মার্জিনালাইজ, মানে তারা সমাজে পিতৃতান্ত্রিক একটা ব্যবস্থাতে মহিলা হিসেবেও তারা মার্জিনালাইজড, আবার কাস্ট সিস্টেম যে রয়েছে, যে জাতিভেদ প্রথা রয়েছে, সেটার জন্য তারা মার্জিনালাইজ। তো এইরকম একটা পজিশনে কিভাবে তারা সার্ভাইভ করছে এবং কিভাবে তারা ফাইট ব্যাক করছে সেটারই গল্প। শুধু মানে তারা ভিকটিম নয়, তারা সার্ভাইভার। আর সবচেয়ে ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে, যে প্রতিটা ইভেন্টের বর্ণনা ফার্স্ট পার্সন ন্যারেটিভে রয়েছে, ছোট থেকে বড় হচ্ছে রাইটার, এবং প্রতিটা ঘটনা বর্ণনার শেষে একটা অ্যানালিটিক্যাল ভিউ রয়েছে। মানে রাইটার আমাদের বলার চেষ্টা করছে যে এই ঘটনাটা কেন ঘটছে, যে মেয়েদেরকে কেন এই জিনিসটা শিকার হতে হচ্ছে। ফর এক্সাম্পল, যে একটা মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, প্রতিদিন তার স্বামী তাকে ফিজিক্যালি টর্চার করছে,
এটা কেন ঘটছে, এবং সেইটা সাইকোলজিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করছেন অর্থাৎ, নাকি সেই মহিলাটাকে ভিক্টিমাইজ করে, যে কিভাবে পুরুষরা পুরুষতান্ত্রিক সমাজে নিজেদের যে কাস্টের জন্য এবং ক্লাসের জন্য, ফিনান্সিয়াল ক্লাসের জন্য যে তারা অত্যাচারিত হচ্ছে, তারা অপ্রেস হচ্ছে, সেই অ্যাঙ্গারটা কোথাও গিয়ে তারা তাদের জীবনে জড়িত নারীদের ওপর প্রকাশ করছে, তাদেরকে পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার করছে, যেরকম বক্সিং একটা পাঞ্চিং ব্যাগ থাকে, লোকে প্র্যাকটিসের জন্য ব্যবহার করে। আরও একটা কথা বলি, যেখানে অনেকেই গ্রাম অঞ্চলে ভূতে ধরা বা একটা মেয়েকে ডাইনি সন্দেহ করা বা তাকে কোনো অতৃপ্ত আত্মা, কোনো নেগেটিভ এনার্জি, কোনো ইভিল পাওয়ার গ্রাস করেছে, এই ধরনের অনেক ধরনের সুপারস্টিশন থাকে, অনেক ধরনের কুসংস্কার থাকে, এবং এই কুসংস্কারগুলোর জন্য অনেক সময় মহিলাদের কিন্তু পিটিয়েও মারা হয়। এগুলো এখনো হয়, এবং এই অন্ধবিশ্বাসগুলোর শিকার মেয়েরাই হয়। কখনো কোনো ছেলেকে ডাইনি ধরে না, কখনো কোনো ছেলেকে অতৃপ্ত আত্মা ভর করলে তাকে মেরে ফেলা হয় না। মানে এই বিশ্বাসগুলো তৈরি, এবং এটারও খুব সুন্দর অ্যানালিটিক্যাল সায়েন্টিফিক একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছেন বামা, যে মেয়েরা যে মেন্টাল প্রেশারের সম্মুখীন হচ্ছে এবং ডোমেস্টিক কাজে এবং বাইরের কাজে, যেহেতু দলিত মেয়েদের কাছে এই ফ্যাসিলিটি নেই যে তারা হাউস ওয়াইফ হয়ে যাবে একটা প্যাট্রিয়ার্কি সোসাইটিতে। আপার ক্লাসে মেয়েদের সাথে যেটা হয় যে তাদের কাজ করার অনুমতি থাকে না, এই রকম একটা ব্যাপার থাকে। এই ডাইনামিকটা দলিত সমাজে কাজ করে না, মেয়েরা নিজেদের ইনকাম নিজে করে, এবং অনেক পুরুষ আছে যারা নিজেদের নেশায় নিজেদের টাকা খরচ করে ফেলে এবং পরিবারে কোনো দায়িত্ব নেয় না। বছরের পর বছর হয় আনওয়ান্টেড প্রেগনেন্সি, কারণ বার্থ কন্ট্রোলের প্রিভিলেজ তাদের কাছে নেই, এবং তাদের ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য কোনো রকমের অপারেশন করাও সম্ভব হয় না। তো তারা কিন্তু বছরের পর বছর এই অত্যাচারটাও শিকার হয়, যে অনেক সন্তানের পিঠ ভরাতে হয়, ফিজিক্যালিও অনেক সন্তানকে জন্ম দেওয়া, অনেক সন্তান প্রসব করা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং তারপরেও তাদেরকে বাড়ির কাজ করতে হয়, বাইরের কাজ করতে হয়, এবং কোনো রকমের ভালো খাবার দাবার, ওষুধপত্র, ডাক্তার, চিকিৎসা এইসবের তো সুবিধা নেই, কারণ তারা সমাজের দলিত। তো এই রকম সিচুয়েশনে অনেক সময় মেয়েদের মেন্টাল যে স্যানিটি থাকে সেটা নষ্ট হয়ে যায়, মানসিক ভারসাম্য তারা হারিয়ে ফেলে, তারা অপ্রকৃতস্থ হয়ে যায় এবং এমন ব্যবহার করে যার ফলে মানুষের মনে হয় যে তাকে ভূতে পেয়েছে। এবং এই জিনিসটা মেয়েদের সাথেই হয়, কারণ মেয়েরা এই রেস্ট না নিয়ে কন্টিনিউয়াস কাজ করে যায়, কোনো রকমের তারা বিশ্রাম করার বা শান্তিতে চুপচাপ রেস্ট করার এই প্রিভিলেজটাই পায় না। তো এই রকম অনেক অ্যানালিসিস আছে, এটা তো আমি দুটো এক্সাম্পল দিলাম, প্রচুর এরকম অ্যানালিসিস আছে যেগুলো সত্যি ভীষণই আই ওপেনিং। এবং আমরা জেন্ডারকে যেভাবে দেখি, এবং আমরা হয়তো একটা প্রিভিলেজের জায়গা থেকে বসে ভাবি যে এখন সবকিছু সমান হয়ে গেছে, মেয়েরাও অফিস যাচ্ছে, ছেলেরাও অফিস যাচ্ছে, এবং এই ডাইনামিকটা আপাত দৃষ্টিতে ইকুয়ালিটিতে চলে এসছে, কিন্তু আদৌ সমাজের সমস্ত স্তরে, সামাজিক এবং অর্থনৈতিক, সেই স্তরে কি সেই ইকুয়ালিটিটা এসেছে? পুরো ক্যাপিটালিস্ট যে সিস্টেমটা আমরা তৈরি করেছি আমাদের চারপাশে, সেই সিস্টেমে কর্পোরেটই হোক বা সেই সিস্টেমে একজন ওয়ার্কিং ক্লাসেরই মহিলা হোক, প্রত্যেকেই কিন্তু এই সিস্টেমটা একটা পেট্রিয়ার্কাল সিস্টেম থেকেই এসেছে, তার সন্তান হিসেবে এসেছে। একটা পেট্রিয়ার্কি থেকেই একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে উচ্চ স্তরে বেশিরভাগ মানুষ রয়েছে তারা হচ্ছে অর্থবান পুরুষ, এবং সেখানে তারা যে সিস্টেমটা তৈরি করেছে, যে এক্সপ্লয়টেশন সিস্টেমটা তৈরি করেছে, সেটাও কিন্তু মহিলাদের উপযোগী করে সিস্টেমটা তৈরি হয়নি। তাই কন্টিনিউয়াসলি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য প্রতিটা স্তরে মহিলাদের এই সিস্টেমের সঙ্গে নিজেকে মোল্ড করে নিতে হয়, নিজেকে সেই ছাঁচে ভরে নিতে হয়, এবং সেইটাও কিন্তু একটা এক্সস্টিং এফার্ট, দিনের পর দিন এটা করে যাও। এবং যে কোনো সমাজের স্তরে মানুষের কিন্তু এই সিস্টেমের প্রেশারে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইভাবেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব সহজভাবে রাইটার বুঝিয়েছেন, এবং আমি জানি না আমি কি কমপ্লিকেটেড করে দিলাম কিনা, কিন্তু আমি চাই প্রত্যেকে এই লিটারেচার পড়ুক, এবং মার্জিনালাইজ মানুষদের ভয়েস উঁচু স্তরে পৌঁছায় না, কারণ আমরা ছোটবেলা থেকে সিলেবাস হিসেবে যেগুলো পড়ি সেগুলো বেশিরভাগই, যদি আমরা খেয়াল করে দেখি, যে সেগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে কারণ সেই ভয়েসগুলো পৌঁছানোর পেছনে সার্টেন প্রিভিলেজ ছিল, সেই ভয়েসগুলো আমাদের কাছে পৌঁছাতে পারছে। তাই আমাদেরকে অ্যাক্টিভলি খুঁজতে হবে যে ভয়েসগুলো আমাদের কাছে সহজলভ্য নয়, কারণ সেই ভয়েসগুলো কিন্তু সাপ্রেস, সেই রাইটিংগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। সেগুলোর থ্রু দিয়েও কিন্তু আমরা নিজেদের যে কনসিয়াসনেসটা জাগ্রত রাখতে পারি, নিজেদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে পারি,
অন্য মানুষের জায়গায় নিজেকে রেখে সমবেদনাটা অনুভব করতে পারি, এবং সাহিত্যের কিন্তু সেটাই বড় একটা দিক। তো আর এই বইটার সবচেয়ে সুবিধা হলো এটা খুব ছোট একটা বই, নভেলা বলা যায়। আর দলিত লিটারেচারের বেশিরভাগ লেখাই, ইভেন কবিতাও খুব অটোবায়োগ্রাফিক্যাল, মানে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে বলছে, কাল্পনিক এলিমেন্ট খুব কম থাকে। তাই লেখাটার মধ্যে দিয়ে একাত্ম হয়ে যেতে পারে রিডার। আর যেহেতু সেগুলো সত্যি ঘটনা, আমার মনে হয় সেগুলো মানুষকে আরো বেশি অ্যাফেক্ট করে, আরো বেশি ভাবায়। তাই আমি চাইবো যে সবাই এটা পড়ো। এছাড়াও আর একটা আমার রয়েছে অটোবায়োগ্রাফি, যেটা পুরোটাই অটোবায়োগ্রাফি, সেটাই আমি নেক্সট পড়তে চাই, কারণ আমার ভীষণ ভালো লেগেছে ওনার লেখা স্টাইল এবং ভয়েসটা। নেক্সট রয়েছে একটা প্লে, এইটা হচ্ছে কানেক্টেড প্লেস থেকে, এটা মহেশ দত্তানির। এটাও আমি কিনেছিলাম পরীক্ষার জন্য। আমি নোটস পড়তে পড়তে হঠাৎ করেই ডান্স লাইক আ ম্যান নামের এই প্লেটার সন্ধান পেলাম, এবং আমার মনে হলো নামটা ভীষণই ইন্ট্রিগিং, এবং ডান্স লাইক আ ম্যান আমি পড়লাম, এবং এই প্লেটা দুর্ধর্ষ একটা প্লে, আমি সবাইকে রেকমেন্ড করব। মহেশ দত্তানি মিডল ক্লাস আরবান লাইফ নিয়ে লেখেন, যে আমরা চারপাশে যে মানুষদের দেখি, আমাদের প্রতিবেশীদের, আমাদের নিজেদের জীবন ভীষণই রিলেটেবল, কিন্তু এমন এমন ইস্যু তোলেন যেগুলো হয়তো আমরা ডেলি বেসিসে ভাবি না মধ্যবিত্ত সমাজের থেকে, এবং সেই ভাবনাগুলোকে ভাবান, এবং খুব মজার একটা স্ট্রাকচার আছে। প্রথমে একটা সাসপেন্স তৈরি করেন, এবং আমরা জানি না যে কি ব্যাপারটা ঘটেছিল, এবং পাস্টের কোনো একটা ঘটনা, কোনো একটা ট্রমা, সেইটাই কিন্তু এই ক্যারেক্টারের লাইফগুলোকে অ্যাফেক্ট করে। আর ভীষণ ফাস্ট পেস প্লে হয়, যেহেতু এগুলো পারফর্মিং প্লে, তাই আমার মনে হয় যারা বিগিনার, যারা বেশিক্ষণ অ্যাটেনশন রাখতে পারে না, তারা অবভিয়াসলি প্লে দিয়ে পড়া শুরু করো, কারণ প্লেতে যেহেতু ডায়লগ বেস ন্যারেটিভ থাকে, তাই খুব তাড়াতাড়ি মানুষ কানেক্টেড হয়। অবভিয়াসলি স্টেজ ডিরেকশন থাকে, আর অনেক কিছু থাকে যেগুলো পড়তে হয় বুঝতে গেলে, কিন্তু ডায়লগ হেভি যেহেতু থাকে, ডায়লগ এর মধ্যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, তাই ভীষণ কমপ্লিকেটেড কিছু হয় না, মানুষ যেভাবে কথা বলে সেই সারল্যতা থাকে। তো আমার মনে হয় প্লে খুব ভালো অপশন বিগিনারদের জন্য। আর মহেশ দত্তানির প্লে আমার মনে হয় এখনো ভীষণ ভীষণ রেলেভেন্ট, তাই পড়তে ভীষণ ভালো লাগবে। আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে খুব সংক্ষিপ্ত, খুব বেশি টানা হয়নি, খুব অনেক সাবপ্লট ইউজ হয়নি, ম্যাক্সিমাম প্লে দুটো একটা শেষ হয়ে যায়। আর ডান্স লাইক আ ম্যানের টপিকটা আমি একটু বলি। ডান্স লাইক আ ম্যান শুরু হয় একটা কাপলকে নিয়ে, তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অনেকদিন ধরে তাদের সম্পর্ক, এবং আমরা আস্তে আস্তে জানতে পারি যে এই যে হাজব্যান্ড, তিনি ভীষণ সুন্দর নাচতে পারতেন, ক্লাসিক্যাল ডান্সার ছিলেন, এবং তার ওয়াইফও ক্লাসিক্যাল ডান্সার, কিন্তু যেহেতু তিনি একজন পুরুষ এবং ক্লাসিক্যাল ডান্স পারফর্ম করছেন, যেটা আমাদের আইডিয়াতে একটা ফেমিনিন জিনিস যে মহিলারা পড়ে, এবং অনেক ক্ষেত্রেই পুরুষরা যারা নাচেন তাদেরকে ট্রলও করা হয়, যারা ক্লাসিক্যাল নাচেন বা রবীন্দ্রসঙ্গীত নাচেন, সেই যে মুদ্রা থাকে বা অঙ্গভঙ্গি থাকে, তার মধ্যে একটা ফেমিনিন এনার্জি থাকে, এবং সেইটাকে কোথাও গিয়ে ম্যাসকুলিনিটির অপমান হিসেবে ট্রিট করা হয় সমাজে। এই যে বিষয়টাতে যেন সে লেস ম্যাসকুলিন হয়ে যায়, সে কম পুরুষ হয়ে যায় যদি সে নাচে, এই কনসেপ্টটা নিয়ে ডিল করে মূলত লেখাটা। এবং এই যে ভদ্রলোকের কথা বলছি, যে আমাদের চরিত্র, তার বাবা সবসময় চায় যে নাচ থেকে ছেলেকে দূরে করতে, এবং তার ওয়াইফও নাচে, কিন্তু তাকে এই সমস্যাটার সম্মুখীন হতে হয় না, কারণ ভেবেই নেওয়া হয়েছে যে নাচ একটা এমন আর্ট যেটা মেয়েরা করে। কমপ্লেক্স একটা কনসেপ্ট, কিন্তু খুব সহজভাবে প্রকাশ করা হয়েছে এখানে। আর সবচেয়ে বড় কথা, শুধু এটাই নয়, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট মিলিয়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে ডিল করা হয়েছে, যেটা পড়লে আরো বেশি পরিষ্কার হবে। আর চোখের সামনে চরিত্রগুলো ভাসে, খুব ডিস্টিংক্ট ভয়েস আছে, মানে কিছু ক্ষেত্রে হয় যে কোনো লেখা পড়ছি, তাতে 5-6টা চরিত্র, তাদের ভয়েসগুলো একই লাগে, মনে হয় যে একই লেখক লিখেছে, কিন্তু তারা আলাদা চরিত্র হিসেবে স্ট্যান্ড আউট করে না, যেটা এক্ষেত্রে হয়নি। মহেশ দত্তানি ব্রিলিয়েন্ট স্টোরি টেলিং করতে পারেন, এবং তার জন্য যেটা হয়, তিনি যদি স্টেজে একই অ্যাক্টরকে দিয়ে 5টা রোলও করায়, 5টা রোল ডিফারেন্ট হবে, কারণ রাইটিং। এখানে তাই হয়েছে, এখানে একটাই অভিনেতা দুটো করে করে রোল করে। এটা বুঝতে গেলে পড়তে হবে নাটকটা। আমার অসাধারণ লেগেছে, আমি বইটা শেষ করার জন্য মুখিয়েছি, আমি আরো বাকি লেখাগুলো পড়তে চাই। ওনার ইন্টারভিউ পড়ছিলাম, আমার খুবই ভালো লেগেছে ওনার যে থট প্রসেসটা সেটা। নেক্সট আমি শেষ করেছি কেস বুক অফ শার্লক হোমস। এটা তখন পড়ছিলাম যখন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। আমার মনে হয় এটা সেকেন্ড ফেভারিট।
মেমোয়ার্স অফ শার্লক হোমস আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমার মনে হয় এটা আমার সেকেন্ড ফেভারিট। প্রত্যেকটা গল্প আমার খুব ইউনিক লেগেছে। আর সবচেয়ে বড় কথা, এইবারের গল্পগুলো একটুখানি বেশি ডার্ক, একটুখানি গরি, আর এটাই লাস্ট কালেকশন শার্লক হোমসের। এমন একটা সময় লিখছেন আর্থার কোনান ডয়েল, তখন একটা অর্থনৈতিক অবস্থা, একটা অবনতি চলছে ইংল্যান্ডে, এবং ক্রিমিনাল ওয়ার্ল্ডটাতে আরো বেশি আমার মনে হয় ঢুকেছেন আর্থার কোনান ডয়েল প্রত্যেকটা গল্পে। ওয়ার্ল্ড বিল্ডিং গুলো আরো বেশি পরিষ্কার, এবং শার্লকের নিজের ভয়েসে গল্প রয়েছে, তার ন্যারেশনে রয়েছে, যেটা আগে কখনো ঘটেনি। ওভারঅল আমার এইটা খুব এন্টারটেইনিং একটা কালেকশন লেগেছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো একটা লেখা রয়েছে যেটা ভীষণই রেসিস্ট স্লার ইউজ করেছে, যেটা আর্থার কোনান ডয়েলের রাইটিংয়ে আমি সবসময় দেখতে পাই, এবং যেটা ওনার নভেলগুলো প্রবলেম্যাটিক লাগে। শার্লক হোমসের এতটা হরেবল কিছু রেসিস্ট কমেন্টারি রয়েছে ওটার মধ্যে, যেটা ইগনোর করা যায় না। আমাদের সর্বকালের প্রিয় রাইটার চার্লস ডিকেন্স, তার লেখার মধ্যেও কিন্তু কলোনাইজ দেশগুলোকে নিচু চোখে দেখা, তাদের নিয়ে কমেন্ট করা, এইগুলো রয়েছে। তো এই কনসিয়াসনেসটা খুব দরকার, কারণ এইগুলো ক্লাসিক্স, এবং এইগুলো প্রত্যেকেই পড়ছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন জেনারেশনও পড়ছে, অ্যাডাপ্টেড হচ্ছে, এবং সেইখানে যদি ওই কনসিয়াসনেসটা আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যে পাস্ট মিস্টেকগুলোকে ঠিক করতে পারবো, সেই পাস্ট মিস্টেকগুলো নিয়ে অ্যাওয়্যার হওয়াটাও প্রেজেন্টে ভুল করা থেকে আমাদের বিরত রাখবে। তাই এই রেসিজমের পয়েন্টটা বাদ দিয়ে গল্পগুলো খুবই এন্টারটেইনিং, খুবই ভালো। আমার মনে হয় শার্লক হোমস অ্যাট ইজ বেস্ট। এবং বিশেষ করে এই লেখাগুলোর মধ্যে স্টিভেনসনের ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইড, বা মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন, তার যে একটা গথিক সাইফাই ভাইব রয়েছে, সেই ভাইবটা এই বইটার মধ্যে পেয়েছি। গথিক কিছু এলিমেন্ট ইউজ করা হয়েছে যেগুলো খুবই নতুন শার্লক হোমসের ক্ষেত্রে। নেক্সট আমি একটা অডিও বুক শেষ করেছি, আর এমন একটা বই যেটা আমি গত 2 বছর ধরে সব জায়গায় দেখছি এবং ইগনোর করছি, কারণ বইটা দেখি আমার মনে হচ্ছে যে এই বইটা আমার জন্য নয়। প্রথম কথা, ফ্যান ফিকশন, রোম্যান্স, আর তার উপরে ওই রকম একটা কভার। আর রোম্যান্স অ্যাজ এ জনরা আমাকে খুব একটা টানে না। খুব ভালো রাইটিং হলে ভালো লাগে, কিন্তু অ্যাজ এ জনরা আমার রোম্যান্স ইটসেলফ ভালো লাগে না। হ্যাঁ, প্লটের মধ্যে রোম্যান্স ভালো লাগে, যেখানে আরো ভালো প্লট থাকে, তার মধ্যে যদি রোম্যান্স থাকে সেটা আমার ভীষণ ভালো লাগে। আই লাভ রোম্যান্স। বাট বেশিরভাগ রোম্যান্টিক যে লেখাগুলো ইয়াং অ্যাডাল্টের, সেগুলোর মধ্যে না এমন একটা ব্যাপার থাকে যে ক্যারেক্টারগুলোর আর কিছু নেই, মাত্রাতে নেই, মানে শুধু রোম্যান্স, আর সেইটা আমার খুব একটা ইন্ট্রিগিং লাগে না। এবং এই জন্য এই বইটা না অনেকদিন ধরে অ্যাভয়েড করছে। এই বইটা টিকটকে আমি দেখেছি এবং সবাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর আমার মনে হচ্ছে যে এই বইটা আমার কোনোভাবেই ভালো লাগতে পারে না। বাট আমি এমন একটা সময় এই বইটা পড়েছিলাম যে আমি ভীষণ হেভি বই পড়ছিলাম, ইনফরমেশন হেভি, ফিলোসফি, খুব কঠিন একটা ফেজ, যেখানে আমি মানে আমার মাথা পুরো হ্যামার্ড হয়েছিল। আর আমি চাইছিলাম একটা খুব মাইন্ডলেস রোম্যান্স পড়তে, যেখানে কিছু থাকবে না, জাস্ট ফান, জাস্ট আমার মাথাটা 1 ফোঁটা খাটাতে হবে না, 0 ব্রেন সেল ইউজ করে আমি বইটা পড়তে চেয়েছিলাম, আর আমি একটা ব্রেক চেয়েছিলাম। আর আমি থারোলি বইটা এনজয় করেছি। আমি এতটা এনজয় করবো এক্সপেক্ট করি না। আমি ভেবেছি আমি জাস্ট শুরু করবো, তারপর ভালো লাগবে না, শেষ করে দেবো। ওকে, আশা এক্সপেরিয়েন্স না করে, আলি হেজালউডের লাভ হাইপোথেসিস। আমি জানি না এটা নিয়ে আমি কথা বলবো কোনোদিন, এটাই আমার স্বপ্নের অতীত। বাট আমি বইটা ভীষণ এনজয় করেছি। দুটো ক্যারেক্টার যে মধ্যেকার ব্যান্টার, সেটা এত ভালো, এটা স্পাইসি, এটা কেমিস্ট্রিটা ভীষণ সুন্দর দুজনের। শুরুটা একটু প্রবলেমেটিক, বাট আমি বলবো যে সেটা খুব তাড়াতাড়ি আমি ওভারকাম করে গেছি, কারণ এতটাই এন্টারটেইনিং দুজনের মধ্যেকার কনভারসেশন, দুজনের চরিত্র। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যেটা কমপ্লেন থাকে এই ধরনের লাইট রোম্যান্স বুকগুলো, যে কেমিস্ট্রিটা বিল্ড হওয়ার আগেই দুজনে একসাথে চলে আসে, মানে দুজনে কাপল হয়ে যায়, সেটা এখানে হয়নি। অনেক ঘটনা ঘটেছে, আমার মনে হয় ক্যারেক্টারগুলো সাবস্টেন্স রয়েছে, ব্যাক স্টোরি রয়েছে। আমি সত্যি ভীষণ এনজয় করেছি, এবং আমার মনে হয় এটা এই জনরাতে আমার 5 স্টার। এবং স্বীকার করতে বাধা নেই, আমি একটুখানি স্নব বিহেভই করি এই ধরনের খুব পপুলার রোম্যান্স বা এই ধরনের খুব পপুলার থ্রিলারের ক্ষেত্রে। আমার মনে হয় যে না, আমার ভালো লাগবে না। আমার মনে হয় সেই স্নবারিটাও ভালো না। আমরা মাঝে মাঝে রিডার হিসেবে ভাবি যে ও বাবা, এই বইটা আমার কোনো কালই ভালো লাগবে না, বাট সারপ্রাইজ, ভালো লেগেছে। এবং মজার বিষয় হলে যে এই দুটো চরিত্র, এরা অ্যাক্সিডেন্টালি
ফেক ডেটিং ট্রোপের মধ্যে ঢুকে যায়, যেটা আমার ফেভারিট ট্রোপ আমার মনে হলো এটা পড়ার পরে। জানি না, আবার একটা বাজে বই পড়বো যেটা এটা খুব খারাপভাবে করবে এবং আমার ফেভারিট পাল্টে যাবে। রোমান্সের ক্ষেত্রে আমার আর রোমান্সের সম্পর্কটা ভীষণ কমপ্লিকেটেড। ওকে, কামিং ব্যাক, এই দুটো চরিত্র ফেক ডেট করছে, সবাইকে দেখাতে চাইছে, দুজনেরই স্বার্থ রয়েছে এর পেছনে, এবং তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ বিল্ড করছে, তারা নিজেদের মধ্যে বন্ডিং করছে। এবং আমি মেয়েটার ইনার ভয়েসটার সঙ্গে খুব রিলেট করতে পেরেছি, কারণ আমার মনে হয় যে ফিমেল পার্সপেক্টিভ থেকে কোনো মেয়ে যদি কাউকে পছন্দ করে, সে যেভাবে ভাবে এবং সে যেভাবে এম্বারেস ফিল করে, সোশ্যালি অকওয়ার্ড যারা, একটুখানি যাদের কম বন্ধু বান্ধব রয়েছে, সেই সব বকিশ মেয়েরা খুব রিলেট করতে পারবে। আমার তো ওর ইনার ভয়েসটা শুনে মনে হচ্ছে যে এক্স্যাক্টলি এটা আমি ওর জায়গায় থাকলে ভাবতাম। আর একদিনের মধ্যে আমি বইটা শেষ করে ফেলেছি, 1 সেকেন্ডের জন্য আমি বোর হইনি। ব্রিলিয়েন্ট। পপুলার লিটারেচার মানে আমার খারাপ লাগবে, লাইট হার্টেড রোম্যান্স মানে যাতে কিছুই পাবো না, এই প্রি কনসেপ্ট নোশন থেকে আমাকে বের করার জন্য থ্যাংক ইউ ল্যাব হাইপোথেসিস। আচ্ছা, নেক্সট একটা সামার রিড আমার, সেটা হচ্ছে ইভিল আন্ডার দ্য সান। সামার ভয়ঙ্করভাবে অত্যাচার করেছে আমাদেরকে এইবারে, আর গ্রীষ্মকালের দাবদাহ গরমে একটা বিচ নিয়ে লেখা ক্রাইম ফিকশন জীবনটাকে অনেক ভালো করে দেয়। আর ইভিল আন্ডার দ্য সান আগাথা ক্রিস্টির ওয়ান অফ দ্য বেস্ট বুকস আমার মনে হয়। আর আগাথা ক্রিস্টির নভেলস আমার এই কারণে ভালো লাগে যে নট অনলি মিস্ট্রি, এর মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর বিষয় যেগুলো সোশ্যালি ভীষণ রেলেভেন্ট, সেগুলো খুব ইন্টারেস্টিংভাবে ইনক্লুড করা হয় প্লটের মধ্যে। ফর এক্সাম্পল, ইভিল আন্ডার দ্য সান একটা এমন কালচার নিয়ে কথা বলে যেখানে আমরা খুব সহজেই একটা মেয়ের পোশাক আশাক, তার লাইফস্টাইল দিয়ে তার ক্যারেক্টারকে বিচার করি, এবং যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু হয় তার সাথে, সঙ্গে সঙ্গে আমরা মানে তার কি দোষ ছিল সেটা নিয়ে ভাবি এবং ভিকটিম শেমিং করি আর কি। এই ভিকটিম শেমিং করা বা কাউকে স্লাট শেম করা, এই কালচারটা তো ইন্টারনেটের যুগে আরও বেশি অ্যাক্সেসেবল হয়ে গেছে লোকজন যারা করে থাকে তাদের জন্য। তো এইরকমই একটা কন্ট্রোভার্সিয়াল একটা মেয়েকে নিয়ে আমরা কথা বলছি, যাকে সবাই খুব একটা ভালো চরিত্রের মেয়ে চোখে দেখে না, এবং যার একাধিক অ্যাফেয়ার আছে বলে ভাবা হয়, যার পোশাক আশাক মনে হয় যে সে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, সিডিউস করার চেষ্টা করছে, এমন একটা ক্যারেক্টার যখন খুন হচ্ছে তখন ইমিডিয়েটলি মানুষ ভাবছে যে তার কি দোষ ছিল, সে কার সাথে ইনভলভ ছিল, কে তাকে রিভেঞ্জ নেওয়ার জন্য মারছে, মানে তাকে ওই ভিকটিমের জায়গা থেকে সরিয়ে তাকেই ক্রিমিনালের জায়গায় আমরা বসিয়ে দিই। তো এই যে কনসেপ্টটা নিয়ে আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং এই লেখাটা, আর এটাও একটা পোয়ারো, তাই এনিথিং বাই আগাথা ক্রিস্টি। আমি চেষ্টা করি প্রতি মাসে অ্যাটলিস্ট একটা করে আগাথা ক্রিস্টির বই পড়ার। হার্পার কলিন্সের যে ফ্যাক্সিমিলি এডিশনগুলো আমার ভীষণ প্রিয় একটা এডিশন, কারণ এর যে প্রিন্টগুলো সেগুলো সব আগেকার দিনের মতো, একদম ফার্স্ট এডিশন যেমন ছিল ঠিক সেরকমভাবে অ্যাজ ইট ইজ প্রিন্ট করা। ডেফিনেট 5 স্টার এটা আমার। লাস্ট বই, সেটা হচ্ছে সবচেয়ে বড় বই এবং সবচেয়ে বোর হয়েছি যেটা পড়ে আমি, সেটা হচ্ছে হাউস অফ মিস্টার বিশ্বাস ভিএস নাইপলের। 400 পাতা অবধি বইটা অসাধারণ। প্রত্যেকটা চ্যাপ্টার এপিসোডিক স্ট্রাকচারে লেখা, যেরকমভাবে আমরা চার্লস ডিকেন্সের কোনো লেখা পড়ি, ভীষণই ভালো। কিন্তু তারপর থেকে বইটা এতটা লেংদি আর এতটা বোরিং, কিচ্ছু ঘটে না, রিপিটেশন অ্যান্ড রিপিটেশন, নাথিং হ্যাপেন্স। প্রবলেম হচ্ছে বইটা এতটা লেংদি ফিল হয় যে এটা মনে হয় আমি 6500 পাতা পড়েছি। এপিসোডিক স্ট্রাকচার যারা চার্লস ডিকেন্সের আর এপিসোডিক লেখা পড়তে স্বচ্ছন্দ বোধ করে তাদের খুব ভালো লাগবে, এবং আমিও খুব এনজয় করছিলাম। বেইনাংস রোমান, একজন ছোট থেকে বড় হচ্ছে, এই যে কনসেপ্টটা, কিন্তু অনেক আননেসেসারি ডায়েরি এন্ট্রির মতো লাগে লেখাগুলো, ভীষণ ভীষণ বোরিং। এবং লেখাটা যদি শুরুতে এভাবে স্টার্ট হতো তাহলে আমার মনে হয় না আমি এটা ফিনিশ করতাম। এটা সিলেবাসের পার্ট ছিল, এবং আমি কনসেপ্টটা বুঝতে পারছি যে এমন একটা ক্যারেক্টারকে নিয়ে কথা হচ্ছে যার সোল ইন্টারেস্ট জীবনে একটা বাড়ি বানানো, এবং যেহেতু একজন ক্যারিবিয়ান ইন্ডিয়ান মিস্টার বিশ্বাস, এবং তিনি বাড়িটা বানাতে চান, কিন্তু এবং এই বাড়িটাই এমব্লেম হয়ে যায় তার জীবনে একটু স্বাধীনতা, তার জীবনে একটু শান্তি, যেটা কখনোই তিনি অ্যাচিভ করতে পারেন না।
আমি জানি এটা অল টাইম ফেভারিট ক্লাসিক্সের মধ্যে পড়ে অনেকেই, এবং নাইপালের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, এটা সবচেয়ে পপুলারও। আমি লিটারালি স্ট্রাগল করেছি এটা শেষ করতে। আমার মনে হয় 100 পাতার পরই ছেড়ে দেওয়া উচিত যদি কোনো বই পড়ে নিজে অ্যাবজর্ভ না হওয়া যায়, যদি কোনো বই পড়ে নিজে সেই সময়টা উপভোগ করা যায়, তাহলে এটা কোনো পানিশমেন্ট নয়, না পড়াই উচিত। আমাকে বাধ্য হয়ে পড়তে হয়েছে, কিন্তু আমি নিজে স্লো পেস বই খুব পছন্দ করি অ্যাকচুয়ালি। আমি এর আগেও অনিতা দেসাইয়ের ক্লিয়ার লাইট অফ ডে পড়েছিলাম, এবং আমার এতটাই ভালো লেগেছিল ওই বইটার ন্যারেটিভ, এবং ভীষণই স্লো পেস, খুব ডিটেলস ইউজ করা হয়। বাংলা ক্লাসিকেও আমার এটা ভালো লাগে, কিন্তু এই বইটার মধ্যে মানে কিছুই ঘটে না। ডিটেলিংগুলো আমার এতটাই ডাল লাগে যে তাতেও আমি নিজেকে ইনভলভ করতে পারি না। তো মেবি এটা যদি 200 পাতা এডিট হতো তাহলে ঠিকঠাক সাইজে আসতো এবং ঠিকঠাক লেখাটা হতো, আরো প্রিসাইজ হতো, যেটা আমার মনে হয়েছে। এবং যেটা শুধু আমার মনে হয়নি, এইটার যখন আমি ইন্ট্রো পড়লাম, নাইপালকে একজন বিখ্যাত ক্রিটিকও এই কথাটা বলেন যে শুরুর লেখাটা পড়ে বোঝা যায় যেটা অনেকটাই ভালো ক্রাফটেড, এবং লাস্টের দিকে গিয়ে এই লেখাটা এরকম একটা লেংদি হয়ে যায়। এবং নাইপালের নিজস্ব যে এক্সপ্লানেশন ছিল এটার জন্য, সেটা আমি বুঝেছি যে উনি বলেছেন যে শেষের দিকটা মূলত ওনার জীবনের সাথে বেশি মিল রয়েছে, এবং তার জন্য সেটা উনি বেশি ডিটেলে লিখেছেন। এবং প্রথম দিকটা ইমাজিনারি, সেটা অনেকটা বেশি টেকনিক্যালি স্ট্রাকচার্ড অ্যাজ এ রাইটার লিখেছেন। কিন্তু শেষের দিকটাই সবচেয়ে বেশি খারাপ লেগেছে, যে নিজের এক্সপিরিয়েন্সকে এইভাবে লেখার আইডিয়াটা রাইটারের ছিল, এটা তার চয়েস, আমার ভালো লাগেনি, আমার চয়েস। ওকে, এনাফ, এটা নিয়ে আর বাজে কথা বলবো না। তাহলে এই ছিল আমার মে জুন মাসের রিডিং র্যাপ আপ। আশা করছি খারাপ ভালো মিশিয়ে এই যে একটা রোলার কোস্টার জার্নিটার মধ্যে দিয়ে আমি গেছি, তার একটা ঝলক তোমাদের দেখাতে পারলাম। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আরও নতুন নতুন কনসেপ্টের ভিডিও আনার চেষ্টা করব। অনেক ভালো থাকো, অনেক বই পড়ো, আবার দেখা হচ্ছে, টাটা।